এত কিছু যে আমরা বলেছি, আমরা যদি সুযোগ না পাই, এরকম পলিটিক্যাল অ্যাক্সেস যদি না পাই, এই ফাইন্যান্সিয়াল অ্যাক্সেস যদি না পাই, এই সি সুইটের অ্যাক্সেস যদি না পাই, তখন কিন্তু মানে এই যে পলিসিস ইমপ্লিমেন্টেশন, যে আচ্ছা ঠিক আছে আমাদের আমাদের দৃষ্টিভঙ্গি কি, আমরা যে পার্সপেক্টিভ দিয়ে কাজ করব, ওইগুলো কিন্তু হয় না। আপনি যে বললেন সুন্দরভাবে যে আচ্ছা ঠিক আছে তাহলে রোড ম্যাপটা কি, এগুলো কিভাবে হবে, যদি নারীরা না থাকে পলিসি বানানোর সময়, তাহলে কিন্তু পুরোপুরি আমরা জানতে পারবো না। এই জন্য পলিটিক্যাল পার্টিসিপেশন খুবই জরুরি, আই ডেফিনেটলি এগ্রি। কিন্তু পলিটিক্যাল পার্টিসিপেশনের অনেক কিছু দিক দিয়ে, হয়তো বা কর্মসংস্থানের দিক দিয়ে অনেক ব্যারিয়ার্স থাকে, স্ট্রাকচারাল সিস্টেম্যাটিক ব্যারিয়ার্স, ওইগুলো আমরাই শুধু হয়তো বা বুঝতে পারবো। ফর এক্সাম্পল, আপনারা যে বললে ডে কেয়ার সেন্টার, এখন ডে কেয়ার শুধু একটা খেলনাঘর হলেই তো হয় না। সুন্দর একজন ট্রেন যদি থাকে, কয়েকজন, ওদের শিফটও লাগবে, বড় একটা জায়গা লাগবে, বুঝতে হবে ঠিক আছে কোন বয়স থেকে কোন বয়স, ওদের খাবারের ব্যবস্থা, ওদের মানে সুস্থের ব্যবস্থা, ওর যদি কারো কোনো জ্বর থাকে, কোনো দনজন বাচ্চার, ঠিক আছে ওইটা কিভাবে সামাল দিতে, এগুলো যদি ঠিক মতো না হয় তাহলে মাদেরও তো, ওরা তো ঠিক মতো কাজ করতে পারবে না, ওরকম সুযোগ নাই। তো কিছু স্ট্রাকচারাল ব্যারিয়ার্স তো আছে পলিটিক্সের মধ্যে, রাজনীতির মধ্যে। আমরা যেটা দেখতে পারি, মানে প্রথম থেকে যদি আমরা দেখি, আপনারা খুব সুন্দরভাবে কিছুজন বলেছেন যে উমামা আপা, হেমা আপা, আপনারা তো মানে নিজ থেকে অনেক বড় মানে স্টুডেন্ট লিডার্স, ভেরি ইমপ্রেসিভ। এখন আপনাদের মতো অনেক আছে নিশ্চয়ই, আপনারা তো ওদের সাথেও নিশ্চয়ই কাজ করেছেন। এখন ওদের জন্য যদি আমরা ঠিক মতো না চিন্তা করি, ঠিক আছে স্টুডেন্ট লিডার থেকে, লোকাল গভর্নমেন্ট থেকে ওই পাইপলাইনটা যদি সৃষ্টি না করা হয়, আর ওই পাইপলাইনটা ধরে রাখা যদি না হয়, তাহলে মেরামত করা না হয়, তাহলে তো সুযোগ সুবিধা থাকবে না। ওরকম ভালো ভালো নেত্রীদের ওরকম আমরা সুযোগ দিতে পারবো না। তো ওইটা প্রথমে করতে লাগবে, পাইপলাইনটা সৃষ্টি করতে রাখবে আর ধরে রাখতে রাখবে। দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে যে এই মেন্টরশিপ আর ট্রেনিং। আপনারা অনেকজন আছেন, অনেক প্রফেশনে খুব বিশিষ্ট, এবং অনেক তরুণরাও আছে, আমরা আপনাদের কাছ থেকে শিখবো অবশ্যই। তো ওই মেন্টরশিপ আর ট্রেনিং প্রোগ্রামটা এই পলিটিক্সে আর সিভিক ডিউটিতে যদি না থাকে, তাহলে ও তাহলে ও কিভাবে বুঝবে যে ঠিক আছে আমার এইভাবে এই পথে যাওয়া উচিত, আমার ঠিক আছে এইভাবে জিনিসটা গুছিয়ে করা উচিত। তার মানে একটা ছায়ার মতো, একটা তাল গাছের ছায়ার মতো যদি একজন কেউ না থাকে, একটা মেন্টর, তাহলে কিভাবে ওই ছোট গাছটা আবার বড় হবে। আমরা দেখি পুরুষদের জন্য অনেক এরকম সুযোগ সুবিধা থাকে, কিন্তু নারীদেরকে ওইভাবে দেওয়া হয় না। দেয়ার আর সাম কালচারাল অ্যাটিটিউডস আছে, ঠিক আছে হয়তোবা মানে এত দূর যাওয়া যাবে না, মানে ইয়াং মেয়ে হয়তোবা কি না কি হয় সব ছেলেদের সাথে, ওইগুলাও আমাদের পার করতে লাগবে। কিন্তু নারীদেরকে ওই কানেকশনটা করতে হবে যে আচ্ছা ঠিক আছে মেন্টরশিপ আর ট্রেনিং পলিটিক্সের মধ্যে, পলিটিক্যাল পার্টিজদের এই দায়িত্বটা নিতে হবে, সব পলিটিক্যাল পার্টিজের আমার মনে হয় এই দায়িত্বটা আরেকটু নিতে হবে মেন্টরশিপ আর ট্রেনিং এর ব্যাপারে। আর একটা বড় বিষয় যে ফাইন্যান্সিং এর ব্যাপারে, ফাইন্যান্সিং বিরাট বড় একটা ক্যাম্পেইন যদি করতে চান, রাজনীতিতে যদি চলতে চান, ফাইন্যান্সিং যে পলিটিক্যাল পার্টিসদের মানে একুইটি, ইকুয়ালিটি তো আমরা জানি সমান সমান, একুইটি হচ্ছে বোঝা যে বৈষম্য হয় কিন্তু ওই জিনিসটাকে ঠিক করার জন্য আরো আরো সুযোগ সুবিধা দিতে হবে। তো ওইটা বুঝে যদি ফাইন্যান্সিং নারী নেত্রীদের দেওয়া হয়, তাহলে হয়তো বা এই জিনিসটা একটু মানে কমে আসবে, যে নারীরা যে পার্টিসিপেট করতে পারছে না রাজনীতিতে, এটা একটু কমে আসবে। এবং নারীদেরকে সুযোগও দেওয়া উচিত, বুঝতে আচ্ছা ঠিক আছে ওনার মানে মেধা আছে দাঁড়ানোর জন্য কোনো একটা লোকাল গভর্নমেন্টে, না হলে কোনো একটা কনস্টিটিউয়েন্সিতে। কিন্তু আপনি যে আপনারা কয়েকজন বললেন যে পলিটিক্সটা এক ধরন ভাবে হয়ে এসেছে, কিন্তু কেন আমরা চিন্তা করি না গভর্নেন্সটা কি, আমরা কেমন ধরনের দেশ চাই, ওই চিন্তা করে যদি ওই মানুষদের মধ্যে ওই কোয়ালিটিস থাকে, ওই ক্যাপাবিলিটিস, ওই নলেজ থাকে, কেন সুযোগ দেব না? কারণ আমরা তো অন্য ধরনের একটা দেশ দেখতে চাই, তাই না? এত কষ্ট পরিশ্রম করা হয়েছে অনেক জনের এত বছর ধরে, বহু বছর ধরে, ওই কারণেই তো। সো ওই সুযোগটা বুঝতে হবে, একটু মাইন্ডসেটটা চেঞ্জ করতে হবে। আরেকটা বড় জিনিস যেটা অ্যাগেন আই থিঙ্ক পলিটিক্যাল পার্টি শুড টেক মোর রেসপন্সিবিলিটি, নারী নিরাপত্তার দিক থেকে, ইন টার্মস অফ সাইবার বুলিং আর ফিজিক্যাল অলসো সেফটি। যদি কোডস অফ কন্ডাক্টস থাকে প্রতিটা পলিটিক্যাল পার্টির, যে আচ্ছা ঠিক আছে যে এই মানে আমাদের আইন তো আছে, কিন্তু পলিটিক্যাল পার্টির দায়িত্ব নিতে হবে, দায়িত্ব যে কোড অফ কন্ডাক্ট সেফটির দিক থেকে, যদি কোনো নারী নেত্রী, স্টুডেন্ট লিডার্স কোনো কিছু হয়, তাহলে ওরা ওদের মানে এই লিগাল নাহলে কোড অফ কন্ডাক্টের মধ্যে ঠিক আছে, ভিতরেও যদি কিছু হয় আমরা দায়িত্বটা নিব যে আমরা ওনাকে প্রোটেক্ট করবো, ওনার পাশে থাকবো, ওনার পাশে দাঁড়িয়ে থাকবো, ছেড়ে দেব না।
এই জিনিসটা চিন্তা করতে লাগবে। এবং ইনভেস্টমেন্ট, আপনারা কয়েকজন বলেছেন ইনভেস্টমেন্ট, বারবার শুধু একবার দুইবার একটু মানে দেখানোর জন্য করলে হবে না, আমাদের বারবার ইনভেস্ট করতে লাগবে। অ্যাগেন একুইটির ব্যাপারে যে বললাম, বৈষম্যটা আছে, এই জন্য আরো চেষ্টা করতে হবে, ইনভেস্ট করতে লাগবে। আপনার যে এত সুন্দরভাবে কথা বলেছেন, আপনাদের সাথে মানে একসাথে হয়ে যদি ইনভেস্ট করা যায়, পলিটিক্যাল পার্টিস যদি একটু মোর ওপেন টু কোলাবোরেটিং উইথ সিভিল সোসাইটি, উইথ ইন্টেলেকচুয়ালস, এত মানে মানে মুক্তিযোদ্ধাদের সাথে, শিক্ষকদের সাথে, স্টুডেন্টসদের সাথে, লয়ার্সদের সাথে, তাহলে আমার মনে হয় মানে আমরা সুন্দর একটা দেশ হয়তো গড়ে তুলতে পারি। নির্বাচনে একেবারে দোরগোড়ায় আজকে 8 তারিখ, 9 তারিখ, 9 তারিখ মানে কালকে, আগামীকাল রাত 12টার পরই মোটামুটি স্থগিত হয়ে যাবে সমস্ত প্রচারণা। তো এক্ষেত্রে আপনি যদি দেখেন, এবার প্রথম কথা হলে মানুষ বিবেচনায় নিবে কি, সব দলই ইশতেহার দিছে, কারো ইশতেহার খারাপ না, আমার না পড়লেও বলবো যে ভালো, কারণ খারাপ কথা লিখবে না তো, কেউ লিখবে দুর্নীতি করব, কেউ টাকা পাচার করবো, এটা তো লিখবে না কেউ, কাজে ইশতেহার না পড়েই বলতেছে ইশতেহার খুব ভালো, কিন্তু মেইন ইশতেহার ওখানে না। এবারের নির্বাচনে মেইন ইশতেহার হলো জুলাই চেতনাকে ধারণ করে, এটা হলো ইশতেহার, ভোটাররা এটা বিবেচনায় নিবে। অনেকগুলা কারণ, আমি খুব সংক্ষেপে বলছি, অনেকগুলা কারণ, যেখানে কেউ 1400 মারা গেছে, ওটা লিখলে পরে আবার কেউ জিজ্ঞাসা কমেন্ট করে, রাজ্জাকি সাহেব কি জানেন 1400 লোক মারা গেছে? আরে আমরা তো প্রতিবেদন বলি, আরে 1400 লোক মারা গেছে, 14 জন মারা গেছে তো। এই যে মারা গেছে যার সন্তান, সেই লোক যে দলই থাকুক, সে যদি ফ্যাসিজমের পক্ষে কাজ করে তারা ভোট দিবে না, উপর দিয়ে কিছু যাই বলুক আর না বলুক। সুতরাং আপনাকে জুলাই চেতনা বিবেচনায় নিবে এবারে নির্বাচনে, কোনো সন্দেহ নাই। নতুন 4 কোটি যে ভোটার হয়েছে, তারা বিবেচনায় নেবে জুলাই চেতনা কে ধারণ করে। এখন আপনি বিজ্ঞাপন দিয়ে বললে হবে না যে আপনি ধারণ করেন। তারা 5ই আগস্টের পর থেকে এ পর্যন্ত যে দলগুলো মাঠে নির্বাচনের প্রতিদ্বন্দ্বী, তাদের অ্যাক্টিভিটিস দেখতেছে, সেখান থেকে তারা জাজমেন্ট দেবে। এগুলো হলো বড় ইশতেহার। আচ্ছা, আরেকটা ইশতেহার আছে, দুর্নীতি। আপনি দুর্নীতি এসে দমন করবেন, নট দ্যাট দুর্নীতি করবেন না আপনি, সেইটা আগে বলেন যে আপনি করবেন না। অতীত দুর্নীতির বিচার করবেন, সেটা সেকেন্ডারি। আপনি দুর্নীতি করবেন না, আপনি চাঁদাবাজি করবেন না, আপনি টাকা বিদেশে পাচার করবেন না। এই গ্যারান্টি কে, মানে যারা সম্ভাব্য যারা ইশতেহার দিতেছেন, এবং এটা বিবেচনায় নিবে কিন্তু ভোটাররা, যে কাকে দিয়ে এটা পাওয়া যেতে পারে। এবং আমরা অনেক নারী বিদ্বেষী কথা আছে, যে মিস্টার এক্স নারী বিদ্বেষী, সে নারী বিদ্বেষী কিনা সেটাও কিন্তু ভোটাররা বিবেচনায় নিবে। কারণ ঋণ খেলাপি, ওই তো ঋণ খেলাপি, দ্বৈত নাগরিকত্ব, ওগুলো তো আছেই। ওগুলো যদি আপনি বলেন, তাহলে এইগুলো নিয়ে যারা নির্বাচন করতে যায়, আমি বলবো তাদেরকে, যারা এই ধরনের ঘটনাগুলো প্রার্থী হয়েছে, অ্যাটলিস্ট তারা যাতে পাশ করতে না পারে। কারণ তারা তো স্টার্টই করছে দুর্নীতি দিয়ে, যে ওনার দ্বৈত নাগরিকত্বের বিষয়ে কথা বলেন নাই, ওনার ওনার ঋণ খেলাপি নিয়ে কথা বলেন নাই। এবং এই সমস্ত লোক যদি দেশে বেকায়দা দেখে পাসপোর্ট নিয়ে পালায় যাবে, এই গেল একটা সাইড। আর দ্বিতীয় সাইড, যদি ক্ষমতায় চলে যায়, তাহলে কি করবে? পার্লামেন্টে গিয়ে তাদের নিজ ইন্ডাস্ট্রি, যেগুলোর নামে লোন আছে, বলবে এগুলো সব রুগ্ন ইন্ডাস্ট্রি, এগুলোর লোন মওকুফ করে দেওয়া হোক। তো এই সমস্ত লোক যদি পার্লামেন্টে যায়, ভোটারদের বিবেচনায় নিতে হবে। কারণ 15-16 বছর পর একটা ভোটের সুযোগ পেয়েছেন আপনারা, একেবারে লিস্ট ধরে আমরা সবাই জানেন কারা ডিফল্টার, কারা ব্যাংক ঋণ দেয় নাই ইত্যাদি দেখেন। সুতরাং ইশতেহার হবে এইগুলা। আর একটা হলো চাঁদাবাজি। চাঁদাবাজি, আমি জানি নীলুফার আপার কাছে কেউ চাঁদা নিতে আসে না, আমার কাছেও কেউ চাঁদা নিতে আসে না, আপনার কাছেও কেউ আসে নাই। কিন্তু যিনি চাঁদা দেন তিনি জানেন কে নেয়, যিনি চাঁদা দেন তিনি জানেন কে নেয়, সে যে দলেরই হোক। আমি মনে করি এগুলো এবার ইশতেহার হবে, অর্থাৎ ভোট তাদেরকে দেবে না, অন্তত ওই 4 কোটির কথা বলছি। আর আমি যে দলেই বিলং করি না কেন, আপনি যে দলেই বিলং করেন না কেন, আপনি দেখেন যে আপনার আত্মীয় একজন আহত হয়েছে জুলাই চেতনায় আন্দোলনে, এবং আপনার কেউ মারা গেছে, আপনি যে দলই, সেই দল যদি ফ্যাসিজমের পক্ষে থাকে, তাহলে আপনি তাকে ভোট দিবেন, উপরে যাই হোক। তো ইশতেহার হবে এবার এইগুলা বিবেচনায় নেবে। আর রাজনৈতিক দলের যে ইশতেহার, এগুলো আমি কখনো বিশ্বাস করি না, কারণ এই প্রতিশ্রুতি রাজনীতিবিদদের দেওয়া একটা ধর্ম, এবং প্রতিশ্রুতি ভঙ্গ করলে বিচার হয় না। আমি যদি আপনার প্রতিশ্রুতি ভঙ্গ করি, আপনি কোর্টে মামলা করবেন, কিন্তু রাজনীতিবিদদের বিরুদ্ধে কোর্টে মামলা হয় না, কারণ তাদের একটা লাইন আছে, সুন্দর লাইন। সেই লাইনটা কি জানেন? রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই, ওইটা দিয়ে কাভার করে। এই জন্য কখনো জামাত বন্ধু, কখনো জামাত শত্রু, নো ম্যাটার। এইবার আসেন আপার কথা, কতগুলা কথা আমি সমর্থন করি। অস্ত্র উদ্ধার হয় নাই, এবং অস্ত্র উদ্ধারণে এখনো বাজারে অস্ত্র আছে। পাশাপাশি আপনি একটা লোকের বৈধ অস্ত্র জমা নিচ্ছেন। বৈধ অস্ত্র জমা নেওয়ার মানে হচ্ছেই, যারা সন্ত্রাস করবে তারা নিশ্চিত যে বৈধ লোকটার কাছে, যার বৈধ অস্ত্র ছিল তার কাছে অস্ত্রটা নাই।
আপনি কিন্তু এই একটা 32টা ফ্ল্যাটের একটা বাড়িতেও যদি জানে যে এখানে এক ভদ্রলোক আছে যার 2জন গানম্যান আছে অথবা তার 2টা রিভলভার আছে লাইসেন্সদারি, এটা যখন জমা নিয়ে নেয় তখন ওই সন্ত্রাসীরা জানে যে এই বিল্ডিংটা অস্ত্রমুক্ত। আপনি এই জমা নিয়ে কিন্তু আমাকে আরও বিপদের মুখে ফেলে দিচ্ছেন। ইভেন আপনি যদি ভোটের চিন্তাও করেন সেক্ষেত্রে ওটাও আপনি এক ধরনের সিকিউরিটি। আপনি বৈধ অস্ত্র জমা নিচ্ছেন, অবৈধ অস্ত্র বাজারে থাকছে। এরপর আসেন 1 লক্ষ সেনাবাহিনীর কথা বলা হয়েছে মাঠে নামবে প্লাস এরা কতখানি নিরাপত্তা দিবে, তা কেন বলছি কথাটা আসছে কেন? আমরা সম্প্রতি জানি একটা ঘটনা ঘটছে আপনার জাহাঙ্গীর গেটে বোধহয় জাহাঙ্গীর গেট বা কোনো গেটে প্রবেশ পথে ঢাকা 17-এর একজন প্রার্থী জামাতের, তার নাম খালিদুজ্জামান। উনি ওটার ভিতরে ঢুকতে গেছেন, উনি বাধা জমা নিয়ে নেয়, তখন সন্ত্রাসীরা জানে যে এই বিল্ডিংটা অস্ত্রমুক্ত। আপনি এই জমা নিয়ে কিন্তু আমাকে পারমিশন ছাড়া বিপদে পারমিশন বলতে এটা ইভেন ক্যান্টনমেন্ট বোর্ড ভোটের চিন্তাও করেন সেক্ষেত্রে ওটা আপনি এক ধরনের সিকিউরিটি। আপনি বৈধ অস্ত্র জমা নিয়ে সেখানে সে কিছু উদ্যত্তপূর্ণ আচরণও করছে, আমরা দেখেছি, প্রত্যাশা করি নাই, এবং সে তুলনা করছে তারেক জিয়ার সাথে। জমা নিয়ে নেয় তখন সন্ত্রাসীরা জানে যে এই বিল্ডিং জিয়া যেতে পারলে আমি পারবো না, কেন সেটা বলেন। জমা নিয়ে কিন্তু আরো এটা একটা বার্তা দেয় যে লেভেল প্লেইং ফিল্ড নাই, আমি সে জায়গায় যাচ্ছি না, আমি যাচ্ছি নিরাপত্তার জায়গাটা। ওইখানে যে ঘটনাটা ঘটছে সেটা যে বডি অন ক্যামেরায় যেটা আর্মি ধারণ করছিল সেটা যখন বাইরে চলে যায় এবং সেটা যখন সোশ্যাল মিডিয়া আসে তখন আমার কাছে একটা প্রশ্ন আসে যে আপনি তো নিরাপত্তার কথা বলে আমাকে ঢুকতে দিলেন না, কিন্তু আপনার বডি অন ক্যামেরার ছবি যখন চলে যায় বাইরে এবং সেটা যখন আমার সোশ্যাল মিডিয়ায় চলে আসে তখন তো আপনার আপনার নিরাপত্তা আপনি দিতে পারতেছেন না। আপনি যখন আপনার নিরাপত্তা দিতে পারতেছেন না, আপনি যে অন্য নিরাপত্তা দিবেন, মানে আমি কিভাবে আশ্বস্ত হব এর উপরে, এটা আমার কোশ্চেন মার্ক। আরো যে ইনফরমেশন যায় না জমা নিয়ে নেয়, আমরা জানি সন্ত্রাসীরা জানলে এই বিল্ডিংটা অস্ত্রমুক্ত, কিন্তু আপনি এই জমা নিয়ে কিন্তু আমাকে আরো আমার একটা উদ্বিগ্নর জায়গা। এইবার আসেন প্রশাসনের কাজ। আরো প্রশাসন কি ফ্যাসিজমের পক্ষে আছে না বিপক্ষে আছে? একটা এক্সাম্পল দিলে আপনি বুঝবেন। আপনি জানেন আব্দুল মোমেন সাহেব, সাবেক পররাষ্ট্রমন্ত্রী, উনি ঘটনার 5ই আগস্টের পরে 8.5 মাস না 8 মাস পরে দেশ থেকে বেরোইছেন। এটা উনি দাবি করেছেন, কিন্তু ওনার দাবিটাই তো আমি ধরবো, আমি কি এটা ভেরিফাই করব? না, ভেরিফাই না, এটা উনি যখন বলতেছে সেটা আমি নিব না আমলে? না, সেটা আপনি নেন, আমি সেটা নিয়েই তো বলতেছি। উনি কি বলছেন? উনি বলছেন আমি 8 মাস পরে বের হয়ে আসলাম। কিভাবে? আমি 8 মাস পর বের হয়ে আসছি প্রশাসনের সহযোগিতায়। উনি এর ভিতরে 6 বার সিম পাল্টাইছেন, 5 বার ঘর বদল করছেন, বাসা বদল। তাহলে এই বদলটাও প্রশাসন জানতো। তো একটা সরকার ক্ষমতায়, মানে অন্তর্বর্তীকালীন সরকার, সেটা থাকা অবস্থায় আপনি 8 মাস যাবৎ সহযোগিতা নিয়ে যখন ফ্যাসিজমের পক্ষের লোক প্রশাসনের সহযোগিতা নিয়ে যখন বেরোয়, তারপর সে গিয়ে বাইরে বলে, তাহলে অন্য যারা বেরোইছে তারা তো ওই সহযোগিতা নিয়েই বেরোইছে। তাহলে আপনি যদি নির্বাচনের ক্ষেত্রে চিন্তা করেন, তারা পরে কি চাইছি? কিছু সংস্কার আমরা চাইছি, কোনো সংস্কার হয় নাই, কোনো সংস্কার কিন্তু হয় নাই। সংস্কার প্রস্তাব আকারে জুলাই সনদের ভিতরে আছে, যেটা গণভোট আকারে পাশ হইলে তারপরে সংসদের 180 দিনের মধ্যে করবে, সংসদের দয়ায় অ্যাপ্রুভাল হবে। আচ্ছা, এটা হলো সবচেয়ে একটা ব্যথার জায়গা। কেন ব্যথার জায়গা? আপনি যে নির্বাচনটা করতে একই দিনে গণভোট আর এই সংসদ নির্বাচন হইল, এটা যে কত বড় ব্লান্ডার হয়েছে, এটা তো বিএনপির দাবির মুখে আমি সেটাই তো বলতেছি। এটা যে কত বড় ব্লান্ডার হয়েছে এটা নির্বাচনটা হয়ে যাওয়ার পরে বুঝবেন। কারণ আপনি যে নির্বাচনে যাচ্ছেন, যেটা আমি আগেও বলছি এখনো বলি, আপনি তো কনসাস লোক, আপনি কিন্তু এবারের ইশতেহার এইটা শুনেন নাই যে প্রধান নির্বাচন কমিশন ইশতেহার ঘোষণার সময় বলছিল যে আমি বাংলাদেশ সংবিধানের 1 নম্বর অনুচ্ছেদ মোতাবেক ইশতেহার ঘোষণা করছি। উনি বলেননি, উনি ইশতেহার দিছেন। বা 59 বছর বয়সে সচিব তারা স্যার ডাকে। কিন্তু এখন মানে আমরা এমন একটা গ্যারাকলে পড়ছি, অর্থাৎ দেশটাকে নিয়ন্ত্রণ করতেছে বহুকাল ধরে মিডিয়ায় আমলা এবং বিজনেস অলিগার্ক, যারা এই 3টা সেক্টর রাজনীতিবিদদের ব্যবহার করে। কেন? বিষয়টা হচ্ছে এই সব কিছুর ঘুরে সূত্র হইল টাকা, সব কিছুর কেন্দ্রবিন্দু ঘুরে ফিরে টাকা। এই টাকাটা কিন্তু একমাত্র বিজনেসম্যানদের কাছে, বিজনেস অলিগার্ক রাজনীতিবিদদের কাছে টাকা নেই। শেষ করতে দেন। ওই যে রাজনীতিবিদ ব্যবসায়ীদের কাছে যে টাকাটা আসে, সেটা রাজনীতিবিদদের একটা অংশ দিয়ে রাজনীতিবিদদেরকে কিনে রাখে। ফলে উনি যে ব্যাংকের ডিফল্টার, সেটা রাজনীতিবিদরা যে দল ক্ষমতায় থাকে তাকে সেফ। বাংলাদেশ আমি কি বুঝাইতে পারছি আপনাকে? বুঝাইতে পারছি, কিন্তু আপনি এত সরলীকরণ করে বলছেন। আমি বলছি আপনি রাজনীতিবিদদের টাকা পাবে কোথায়? বাংলাদেশ টাকাটা দুইটা ওয়ে, চাঁদাবাজি আর যদি এইভাবে পান, এছাড়া রাস্তাটা কোথায়?